আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল শুক্রবার মার্কেট বন্ধ। তো আমি অন্য একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আইসিবিকে নিয়ে একটু কথা বলবো। আইসিবি যে টাকার আবার নতুন করে টাকার বিষয়ে অর্থ উপদেষ্টা কিছু বলেছেন, কিছু কথা বলেছেন। বাজেটের ব্যাপারে উনি কিছু কথা বলেছেন। ব্র্যাক ব্যাংকের এমডির পদত্যাগ এ বিষয়ে কথা বলবো। আর মার্কেট নিয়ে একটু প্রথমেই বলি। আমি তিনটা বিষয় মার্কেট নিয়ে বলবো, আর ব্র্যাক ব্যাংকের এমডি পদত্যাগ এবং নতুন করে আবার আইসিবিকে কীভাবে টাকা দেওয়া যায় এই বিষয়ে অর্থ উপদেষ্টা একটা চ্যানেলে কথা বলছেন, এই বিষয়ে কথা বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওটা পৌঁছায়। আর একটা বিষয় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের পোর্টফোলিও যে ক্যাশ টাকাগুলো আছে, যদি কারো পোর্টফোলিওতে কোনো ক্যাশ টাকা থাকে, আপনারা ক্যাশ টাকাগুলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে যাবেন। এটা হচ্ছে কথা। আর একটা বিষয়, সেটা হচ্ছে কোনো শেয়ার বাই অথবা সেল এই মুহূর্তে আপনারা করবেন না। যে যেখানে আছেন সব কিছু স্টপ। এটা হচ্ছে আমাদের দিক থেকে প্রতিবাদ, আপাতত প্রতিবাদ এইটুকুই। আপনারা এটা অবশ্যই আমার ভিডিও বা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা অবশ্যই এটা এই সহযোগিতা অন্তত আপনাদের দিক থেকে করবেন। এটা কিন্তু সহযোগিতা, একজন আরেকজনকে সহযোগিতা করার মতোই এই কাজটা করবেন। কারণ এই পতনের সাথে কিছু ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, কমিশনের লোকজন সবার থেকে জড়িত। আর সব কিছুর সাথে যেহেতু টাকা সম্পর্কিত, তো আপনার টাকা ওইখানে রাখার দরকার নেই। এবং আমাকে গতকালকে, সম্ভবত গতকালকে বা গত পরশু, একজন আফু ফোন দিয়েছেন আমেরিকা থেকে। উনি আমাকে বিশেষভাবে অনুরোধ করে বলছেন যে আপনি অবশ্যই এই কথাটা বলবেন যে প্রত্যেকে যেন ব্রোকারেজ হাউসে তাদের ক্যাশ টাকা না রাখে। উনি বলছে আমি আমেরিকায় থাকি, কিন্তু আমি আমার প্রতিদিনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে আসি, পরবর্তীতে আমি আবার অনলাইনে টাকার প্রয়োজন হলে হাউজে বিয়ে অ্যাকাউন্টে দিয়ে দিই। তো আপনি এটা বলবেন। এবং ওনার কথা, উনি অনেকগুলো কথা বলছে আমাকে, আমার মনে হয়েছে যে হ্যাঁ, এটা আমি আসলে বলা উচিত। এবং আমি একমত, হাউসগুলো এই কাজটা করে। আর তারা যত রকমের আকাম কুকাম আছে সবগুলোর সাথে জড়িত। বাজে বাজে শেয়ারগুলো আপনাদের হাতে ধরাই দেয়। আপনারা হয়তো জানেন না হাউসগুলো কী করে আপনাদের সাথে। তারা একদিকে সবাই মিলে শেয়ার কিনে আর আপনাদেরকে বলে এটা কিনেন, তারপর আপনারা কিনের পর দেখেন দাম কমে যায়। মূল বিষয়টা হচ্ছে এখানে। যাই হোক, মার্কেট নিয়ে যদি আমি বলি, মার্কেটে যে ডাউন ট্রেন্ড সেটা কিন্তু ঠিকই আছে। সেটা কিন্তু মানে একটা হয়তো আজকে একটা সবুজ ক্যান্ডেল হয়েছে, কিন্তু সবুজ ক্যান্ডেলে এত আগ্রহ হওয়ার কিছু না, কারণ এরকম সবুজ ক্যান্ডেল থেকে পড়ছে। সুতরাং এটাতে খুব বেশি মানে আজকে সবুজ ক্যান্ডেল হলো এই জন্যই যে মার্কেট এখান থেকে ঘুরে যাবে ব্যাপারটা এমন না। ভলিউম আগের মতোই আছে। আর সেটা 24-এ চলে আসে, অনেক অনেক নিচে চলে আসছে। হিস্টোগ্রামের বারটা একটু গাঢ় লাল থেকে একটু হালকা লাল হলো, এটুকুই। কিন্তু মার্কেটের ট্রেন্ডটা নিচের দিকে, এটা দেখাই যাচ্ছে মার্কেট নিচের দিকে পড়তেছে। তো সুতরাং এখনই সবুজ একটা ক্যান্ডেল করছে মানে আপনি আপনার টাকা পয়সা যা আছে সব নিয়ে মার্কেটে শেয়ার কিনে ফেলবেন না। হ্যাঁ, কিনে যায় কিছু স্টক, এখন কিনা যায়। ওই ধরনের কিছু স্টক আছে যে আপনি 6 মাস 1 বছর রেখে দেবেন, বা আগামী ডিভিডেন্ডকে কেন্দ্র করে আপনি কিনবেন। আশা করা যায় ওই ধরনের স্টক থেকে আপনি 15-20%। জুন ক্লোজিংয়ের কয়েকটা স্টক আছে, 4-5টা স্টক আছে, ওগুলোতে আপনারা এন্ট্রি নিয়ে ভালো করতে পারবেন। আচ্ছা, এখন আমি এরপরে যে বিষয়টা সেটা নিয়ে আমি আসি, সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের এমডির পদত্যাগ। কারণ কি? ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন মেয়াদ শেষ হওয়ার আগে হঠাৎ পদত্যাগ করেছেন, ফরজটটা গ্রহণ করেছে। মানে উনি পদত্যাগ করছেন এবং এটা ব্যাংকের যে কমিটি আছে তারা এটা গ্রহণ করেছে। তার মানে তিনি পদত্যাগ করেছে, তিনি ব্যক্তিগত কারণ। এটা উনি আরও গত 2-3 দিন আগে পদত্যাগ করছে। তিনি ব্যক্তিগত কারণ দেখালেও অভ্যন্তরীণ সূত্র বলছে বাংলাদেশ ব্যাংকের সাথে দ্বন্দ্ব এবং পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে মতবিরোধ ছিল। 2015 সালে দায়িত্ব নেওয়ার পর ব্র্যাক ব্যাংককে শীর্ষ মুনাফাকারী প্রতিষ্ঠানে রূপান্তর ছিলেন এবিবির চেয়ারম্যানও। পদত্যাগের পরের দিনে তিনি কানাডা গেছেন সেলের সমাবর্তনে যোগ দিতে। তার ফেরার সময়সূচি অনির্দিষ্ট। আচ্ছা, ব্র্যাক ব্যাংক কিন্তু বাংলাদেশে পুঁজিবাজারে লিস্টেড যতগুলা কোম্পানি আছে তার মধ্যে অন্যতম একটি। এখন বাংলাদেশ ব্যাংকের সাথে কেন দ্বন্দ্বে জড়াইছে, আমার কাছে যেটা পার্সোনালি মনে হচ্ছে,
এটা তো এখানে বলা নাই, কিন্তু আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে ডিভিডেন্ডকে কেন্দ্র করে প্রবলেমে জড়াতে পারে। কারণ ব্র্যাক ব্যাংকের কিন্তু এই ব্র্যাক ব্যাংক কিন্তু খুব টাইট পজিশনে চলে। আপনি ব্র্যাক ব্যাংক থেকে লোন নেওয়াটা খুব ডিফিকাল্ট, কিন্তু আপনি অন্যান্য ব্যাংক থেকে কিছু ব্যাংক থেকে আপনি কিছু সুবিধা পেলেও ব্র্যাক ব্যাংক থেকে পাবেন না। কিন্তু আপনি আপনার জেলা সহ পর্যায়ের ব্র্যাক ব্যাংকে যান, দেখবেন অন্যান্য ব্যাংকের তুলনায় তারা খুব টাইট পজিশনে চলে, খুবই টাইট পজিশনে চলে। মানে তারা খুবই তাদের বিকাশ আছে, মানে অনেকগুলো বিষয় আছে তো তাদের, মানে তারা কাউকে খুব বেশি ইয়ে করে না, মানে অত বেশি গুরুত্ব দিয়ে করে না, তারা নিজেরাই নিজেদের মতো করে চলে। এটা ভালো, এটা তাদের মানে পলিসিটাই এমন, মানে তারা ইনকাম করতেছে ভালো, সব কিছু ভালো। তো এবং উনি শীর্ষ পর্যায়ে নিয়ে গেছে, এখানে লেখাই আছে তিনি শীর্ষ পর্যায়ে নিয়ে গেছেন ব্যাংকটাকে। পর্যায় সভা তা গ্রহণও করেছে, তো ওনার পদত্যাগপত্র কেউ ইয়েও করে নাই। আবার অভ্যন্তরীণ সূত্র বাংলাদেশ ব্যাংকের সাথে দ্বন্দ্ব এবং পরিচালনা পর্যায়ের সাথে মতবিরোধ ছিল, এটা হতে পারে। তবে এমডির কিন্তু আবার ডিভিডেন্ডের বিষয়ে কিন্তু এমডি একক সিদ্ধান্ত নিতে পারে না, এটাও সত্য। আসলে মালিকপক্ষ, ব্যাংকের মালিকপক্ষ এর সাথে চেয়ারম্যান বা অন্যান্য যারা পরিচালক আছে তারাও এর সাথে জড়িত। এমডি পদটা কিন্তু চাকরির পদ, এটা হচ্ছে উনি কিন্তু চাকরি করে, বাট মালিকপক্ষ হচ্ছে চেয়ারম্যান এবং পরিচালক যারা, তারা। একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যে ডিভিডেন্ড নিই কোম্পানিগুলার, এখান থেকে কিন্তু এমডি কোনো ডিভিডেন্ড পাচ্ছে না। এই এমডি মানে সব, এটা শুধু ব্র্যাক ব্যাংকের ব্যাপার না, সমস্ত ব্যাংকের সমস্ত প্রতিষ্ঠানের এমডি কিন্তু চাকরি করে। আর মালিক এবং চেয়ারম্যান যারা, মানে কোম্পানির ওনার যারা, তারা কিন্তু আমাদের মতো ডিভিডেন্ড পায়। এখন ব্র্যাক ব্যাংকের যে শেয়ারের প্রাইস এবং তার যে ইনকাম, সে কিন্তু সম্ভবত 20-25% ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড, এর বেশি দেয় না। কিন্তু তার উচিত সে অনেক ডিভিডেন্ড দিতে পারে, কিন্তু তার ইনকাম অনুযায়ী। হয়তো এইসব কারণে একটা প্রবলেম তৈরি হতে পারে, আমার ধারণা, এটা জানি না আমি, তো আমার কাছে মনে হচ্ছে এরকম কিছু হতে পারে। যাই হোক, উনি চলে গেছে। এবার মূল বিষয় যেটা, এটাই আমার কাছে মূল বিষয় মনে হচ্ছে, এটা বলা উচিত। অর্থ উপদেষ্টার বক্তব্য আজকে উনি দিয়েছেন, একটা চ্যানেলে দিয়েছেন, শেয়ার ব্রিজ বাজার এই চ্যানেলে। উনি আসলে বাজেট নিয়ে কিছু কথা বলছেন এবং আইসিবিকে নিয়ে উনি কিছু কথা বলছেন। উনি একটা কথার সাথে আমি একমত না। উনি এই অনুষ্ঠানে একটা কথা বলছিলেন যে পুঁজিবাজার হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য, পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট করতে হয়। আসলে স্যার মনে হয় এটা জানা না যে এইখানে পুঁজিবাজারে এই মুহূর্তে যারা আছে তারা গত 15 বছর ধরে লসে আছে। 2010 সালের পর থেকে 2010 সালে কেউ যদি শেয়ার কিনে থাকে, সেটা ইউনিলিভার কিনুক, উনি নামও বলছে, ইউনিলিভার কিনুক, লিন্ডিবিডি কিনুক, স্কয়ার ফার্মা কিনুক, উনি এগুলোর নামই বলছেন এই অনুষ্ঠানে। 2010 সালে যারা এই শেয়ারগুলো কিনছে তারা আজকে ক্ষতিগ্রস্ত। শুধু ডিভিডেন্ড নিয়ে তারা যে খুব বেশি ভালো আছে ব্যাপারটা এমন না। হ্যাঁ, ডিভিডেন্ড দিচ্ছে, ভালো দিচ্ছে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ডিভিডেন্ড দিচ্ছে, ভালো, সব ঠিক আছে, কিন্তু তারপরও ক্ষতিগ্রস্ত, তুলনামূলক ক্ষতিগ্রস্ত অন্যান্য সেক্টরের থেকে। আর একটা বিষয় উনি গুরুত্ব দিয়ে, আমি ওই দিন বলছিলাম যে 10,000 কোটি টাকা অথবা 15,000 কোটি টাকা আইসিবিকে দেওয়ার ব্যাপারে আপনারা হয়তো অনেকে সন্দেহ প্রকাশ করছেন, এটাকে দিবে নাকি সরকার। আসলে শেখ হাসিনা সরকারও কিন্তু 3,000 কোটি টাকা তখন আইসিবি চাইছিল, দেয় নাই। কিন্তু এই সরকারে 3,000 কোটি টাকা কিন্তু আইসিবিকে দিয়েছে। আইসিবি 2,000 কোটি টাকা ঋণ পরিশোধ করছে, আর 1,000 কোটি টাকা দিয়ে সে শেয়ার কিনছে ভালো মৌলভিত্তির এই ক্যাটাগরির। এই অর্থ উপদেষ্টা এই অনুষ্ঠানে মানে এখানে বলছেন যে হ্যাঁ, আমরা আইসিবিকে 3,000 কোটি টাকা, উনি বলছে যেটা যে আমরা 3,000 কোটি টাকা দিয়েছিলাম, কিন্তু এটা দিয়ে খুব বেশি কিছু হয় নাই। এখানে লোন ছিল, ওদের লোন পরিশোধ করছে। আমরা এখন চাচ্ছি নতুন করে আবার বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে, কারণ টাকা পাইতে তো বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগে। তো বাংলাদেশ ব্যাংকে তারা রিকোয়েস্ট করছে অর্থ উপদেষ্টা সহ, হয়তো টাকা দিতে পারে, সম্ভাবনা বেশি। এবং তবে আইসিবিকে না, আইসিবির যে মিউচুয়াল ফান্ডগুলো আছে ওগুলোর মাধ্যমে টাকাগুলো আসলে মার্কেটে নিয়ে আসবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনকার যারা মার্কেট মেকার, মানে যাদের জরিমানা করছে অনেক বেশি, যেমন সাকিব আল হাসান, আবুল খায়ের হিরো সহ, এদেরকে আসলে মার্কেট বর্তমান সরকার মনে হচ্ছে যে এদেরকে বাহিরে রেখেই মার্কেটে এই ধরনের লোকদেরকে ইন না করে গভর্নমেন্ট নিজ দায়িত্ব নিয়েই মার্কেটে টেনে তোলার চেষ্টা করবে। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে মানে মার্কেট মেকার যারা এখানে কারসাজির সাথে জড়িত হবে বা হবে, তাদেরকে বাদ দিয়েই
গভর্নমেন্ট প্রয়োজনে ভালো পরিমাণে অ্যামাউন্ট ইনভেস্ট করে হলে মার্কেটকে টেনে তুলবে। এটা ওনার কথাতে আমার এক ধরনের বিষয় মনে হয়েছে যে হ্যাঁ, আইসিবি সরাসরি টাকা পাবে না, আইসিবির যে মিউচুয়াল ফান্ডগুলো, আর আইসিবিও চাচ্ছে যে আইসিবিকে টাকা দেওয়া না হোক। আইসিবি যিনি চেয়ারম্যান আবু আহমেদ, উনি বলছে যে একটা স্বতন্ত্র কমিশন গঠন করে যাতে টাকাটা দেয়, তারা রিকোয়েস্ট করছে এবং পাওয়ার সম্ভাবনা আমার কাছে ওনার কথা গতকালকে আইসিবি চেয়ারম্যানের কথা প্লাস আজকে অর্থ উপদেষ্টার কথায় আমি যেটা বুঝলাম যে একটা ফান্ড গভর্নমেন্ট থেকে পাবে এবং সেটা ভালোই, সেটা 10,000 কোটি টাকা হোক, 15,000 কোটি টাকা হোক বা 5,000 কোটি টাকা হোক, যেই হোক একটা ফান্ড পেতে যাচ্ছে, এটা মোটামুটি কনফার্ম বোঝা যাচ্ছে। আরেকটা বিষয় উনি বলছে বাজেটে কিছু থাকবে, বাজেটে কিছু থাকবে, এই কারণে থাকবে ওই যে বিশেষ করে কর হার পুঁজিবাজার তালিকাভুক্ত নন লিস্টেড এবং নন লিস্টেডে বিষয়ে যেটা আছে এটা কিছুটা কমবে, এটা নিশ্চিত কনফার্ম। আর আরেকটা হচ্ছে যে ব্রোকারেজ হাউসগুলোর যে করের যে বিষয়টা আছে তার যে ইয়েটা আমরা যে প্রতিটা ট্রেড করি এবং এটাতে যে কমিশন পাই ব্রোকারেজ হাউসগুলো, ওটাও সম্ভবত কিছুটা কমাতে পারে। 50 লক্ষ টাকার উপরের যে ক্যাপিটাল গেইন সেটাও 15% পুরোটা বা মানে রাখবে না, কিছুটা হয়তো ওটা 10%-এ নিয়ে আসতে পারে বা 8%-এ নিয়ে আসতে পারে। মানে এই বিষয়গুলো গভর্নমেন্ট করবে, বাজেটে এই বিষয়গুলো থাকবে, এটা কনফার্ম। আর আইসিবি মিউচুয়াল ফান্ড, সরাসরি আইসিবিকে টাকা না দিয়ে মিউচুয়াল ফান্ডের বিষয়ে ওনারা জোর দিচ্ছে অর্থ উপদেষ্টা, এবং বাংলাদেশ ব্যাংক অলরেডি এটা জানে এবং খুব সহসাই হয়তো একটা ফান্ড গভর্নমেন্ট থেকে আসতেছে। এটা ভালো, যদি এটা করা যায় ভালো, এটা খুবই ভালো দিক যে ঠিক, কিন্তু টাকা লাগবে মার্কেটে। একেবারে সহজ সরল কথা হচ্ছে যে মার্কেটের এখন প্রবলেম হচ্ছে তারল্য সংকট, টাকা নাই মার্কেটে, 250 কোটি 300 কোটি টাকার নিচে লেনদেন চলে আসছে। মার্কেটকে টেনে তুলতে হলে কোনো সংবঙ্গের বিষয় নাই এখানে রাশেদ মাকসুদের সাথে বৈঠকের কিছু নাই, এখানে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের কিছু নাই, এই কারোর সাথে বৈঠক, এই প্রেস রিলিজ, এই নিউজ ওই নিউজ, এই গল্প ওই গল্প, কোনো গল্পেই মার্কেট ভালো হবে না। মার্কেট ভালো হবে, মার্কেটে টাকা নিয়ে আসতে হবে। এখন এটা কি চুরি করে টাকা নিয়ে আসবে সরকার, না ডাকাতি করে নিয়ে আসবে, সেটা গভর্নমেন্টের বিষয় না। ওই মার্কেট মেকার যারা মার্কেটকে টেনে তোলে তাদেরকে মাধ্যমে যে তোমরা প্লে করা অসুবিধা নাই, তাদেরকে দিয়ে নিয়ে আসবে, না গভর্নমেন্ট নিজে ফান্ড তৈরি করে দেবে, যেটা বলতেছে গভর্নমেন্ট সেটা দিবে। যেটাই দেখ, যে মাধ্যমে দেখ, টাকা না আসলে মার্কেট ভালো হবে না, একেবারে পরিষ্কার। এখানে যদি অন্য কোনো কথা এখানে চলবে না। মার্কেটকে টেনে তুলতে হলে টাকা লাগবে, আর টাকা যেই প্রান্ত থেকে আসবে সেটা গভর্নমেন্ট দেখ আর মার্কেট মেকাররা নিয়ে আসুক। আশা করি আগামী দিনটা পুঁজিবাজারের জন্যই হবে, ভালো হবে। যতটুকু ক্ষতিগ্রস্ত আপনারা হয়েছেন, হয়তো আর বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই। এখান থেকে বাজেটকে একটু মাথায় রাখেন, এই মুহূর্তে একটু মাথায় রাখেন, তারপরে আসলে আপনারা আপনাদের সিদ্ধান্তটা নেবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।